শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান স্বাস্থ্য জিজ্ঞাসা। সুস্থ থাকাটা সম্পূর্ণটা আমাদের হাতে না থাকলেও খানিকটা কিন্তু আছেই। একটু সচেতনতার প্রয়োজন, তথ্যটা জানার প্রয়োজন, একটু সদিচ্ছার প্রয়োজন, তাই না? আমাদের নানান দিনের নানান বিষয় নিয়ে এই আলোচনা স্বাস্থ্য জিজ্ঞাসায়। আজ আমরা যে বিষয়টিতে কথা বলবো, অনেক ক্ষেত্রেই দেখা যায় কিন্তু এই ক্ষেত্রে ওই সচেতনতার অভাবটুকুর জন্য অনেক বড় সমস্যা ঘটে যায়। ঠিকঠাক জানা যায় না বলে দেরি হয়ে যায় অনেকটা। পায়ের ব্যথা সে তো অনেকেরই হয়। আমরা ভাবি পায়ের ব্যথা মানেই বোধহয় বাত, অস্টিওআর্থারাইটিস বা বাতের নানান ধরনের কোনো একটি। কিন্তু পায়ের ব্যথার সঙ্গে পায়ের শিরার এক গহীন যোগ রয়েছে, আবার তার সঙ্গে যোগ রয়েছে মনেরও। তাই আমাদের আজকের বিষয় গল্প হলেও সত্যি, পায়ের শিরা মনের কথা বলে। কিভাবে বলে? আমরা কিভাবে বুঝবো এই পায়ের শিরার নানান সমস্যার কথা? কারণ না বুঝলে সমাধানটা হবে কি করে? সে সব কিছু আজ আমরা জেনে নেব। স্টুডিওতে উপস্থিত রয়েছেন ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট ডাক্তার অভিক ভট্টাচার্য। কথা বলবো তাঁর সঙ্গে। ডাক্তারবাবু, স্বাগত জানাই আপনাকে। নমস্কার। আপনাকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি আকাশবাণীকে এই ধরনের একটা গুরুত্বপূর্ণ, এই সমাজের একটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করার জন্য। এবং আমি চাইব এই 1 ঘন্টার আলোচনার শেষে মানুষের কাছে যেন এই খবরগুলো পৌঁছতে পারে, যেগুলো নিয়ে আমাদের মধ্যে এখনো অনেক সন্দেহ রয়েছে। কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা মিথ, কোনটা ফ্যাক্ট, সেটা নিয়ে যেন আমরা একটা বোঝার জায়গায় পৌঁছতে পারি এই আলোচনা শেষে, সেটি আশা রাখবো। নিশ্চয়ই। সুতরাং আপনারা বুঝতেই পারছেন ডাক্তারবাবু আমাদেরকে অনেক কিছু জানাবেন। আর সে কথা শুনতে শুনতে যদি আপনি নিজের সঙ্গে রিলেট করতে পারেন বা আপনার পরিবারের কারোর সঙ্গে কোনো জিজ্ঞাসা আসে মনে, নির্দ্বিধায় ফোন করুন। আপনাদের সঙ্গে রয়েছি আজ শর্মিষ্ঠা সরকার। ডাক্তারবাবু, পায়ের শিরার কথায় যাওয়ার আগে একবার একটু জেনে নেব যে আপনার পরিচয় করালাম আমরা ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট হিসেবে। আমরা হার্টের ডাক্তারবাবুর কথা জানি, আমরা মনের ডাক্তারবাবুদের কথা জানি। ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট বিষয়টার সঙ্গে খুব একটা নামের সঙ্গে আমরা পরিচিত নই। একটু যদি আমাদের জানিয়ে দেন। নিশ্চয়ই। ইন্টারভেনশনাল রেডিওলজি এটি চিকিৎসা বিজ্ঞানের একটা শাখা, যে শাখায় আমরা অনেক অপারেশন করি কাটাছেঁড়া ছাড়া। আমরা অপারেশন বলতে কি বুঝি? আমরা রোগীকে অজ্ঞান করি, আমরা ছুরি কাঁচি নিয়ে পেটের বা পায়ের বা বুকের কোনো অংশ আমরা ওপেন করি, ভেতরে ঢুকে অপারেশন করে আবার সেলাই করে বেরিয়ে আসি। কিন্তু এই পুরো অপারেশনের ব্যবস্থাই যদি আমরা বাইরের থেকে ছবির সাহায্যে শরীরের মধ্যে ভেতরে কি চলছে আগের থেকেই বুঝতে পেরে যাই, তাহলে একটা ছোট্ট নিডল প্রিকের মাধ্যমে আমরা ঠিক গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারি এবং আমরা যেটা চাই সেটা করতে পারি। মানে একটা সূঁচ ফুটিয়েই আপনি এই অপারেশনটা করে ফেলতে পারবেন? একদমই তাই। এই অপারেশনে বেশিরভাগ ক্ষেত্রেই অজ্ঞান করা দরকার হয় না পেশেন্টকে। লোকাল অ্যানেস্থেসিয়া অপারেশনটা হয়। 2 নম্বর হচ্ছে, আমরা যখন বাইরের থেকে একটা ছুঁচ শরীরের মধ্যে প্রবেশ করি, আমরা তখন জানি যে কোনটা সেফ রুট, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই নিডলের মাধ্যমে আমরা ঠিক কী করতে চলেছি। অনেক ক্ষেত্রে শরীরের মধ্যে রক্তক্ষরণ হয়, যেটা আমরা চাই না। অনেকের কাশির সঙ্গে রক্ত বেরোয়, অনেকের বমির সঙ্গে রক্ত বেরোয় এবং কালো পায়খানা হয়, যেটা পায়খানার সঙ্গে রক্ত বেরোয়। অনেক সময় মহিলাদের হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং হয় এবং এছাড়াও আরও অনেক সময় ইউরিনের সঙ্গেও ব্লিডিং হয়ে থাকে। শরীরের মধ্যে বিভিন্ন রক্তক্ষরণ, নাকের থেকেও অনেক সময় রক্তক্ষরণ হয়। এই রক্তক্ষরণগুলি আমরা যদি জানতে পারি প্রথমে যে কোন রক্তনালী থেকে সেই রক্তক্ষরণটা হচ্ছে, আমরা ঠিক সেখানে পৌঁছে যেতে পারি এবং একটি বিশেষ ওষুধের মাধ্যমে সেই রাস্তাটাকে আমরা বন্ধ করে দিতে পারি। ফলে চিরতরে সেই জায়গা থেকে যে রক্তক্ষরণটা আমরা চাই না, সেই রক্তক্ষরণটা আমরা বন্ধ করতে পারছি। ঠিক তেমনভাবেই শরীরে কিছু কিছু অর্গানের রক্ত সাপ্লাইয়ের জন্য তো আমাদের রক্তনালী লাগে। সেগুলি বিভিন্ন কারণে ন্যারো হয়ে যায়, সরু হয়ে যায়। যেমন হার্টের রক্তনালী যদি সরু হয়ে যায় তাহলে আমাদের চেস্ট পেন হয়, বুকে ব্যথা হলে আমরা বলি হার্ট অ্যাটাক করেছে। তেমন যদি গলার রক্তনালী সরু হয়ে যায়, রক্ত সাপ্লাই যদি মাথায় কমে যায়, তাহলে সেটাকে আমরা বলি স্ট্রোক হয়েছে, রক্ত চলাচল কমে যাচ্ছে। ঠিক তেমনভাবে পায়ে, কিডনিতেও যদি রক্ত চলাচল ব্যাহত হয়, রক্ত চলাচল ঠিকমতো না হয়,
তাহলে কি হবে, সেই সব জায়গাতেও একই রকম সমস্যা তৈরি হবে, গ্যাংগ্রিন হবে, আঙুলগুলো কালো হয়ে যাবে, আস্তে আস্তে পচন ধরবে। সেই সমস্ত রাস্তাকেও আমরা রক্তনালীর মধ্যে দিয়ে ঢুকে বেলুন দিয়ে রাস্তা খুলে দিতে পারি, স্টেন বসাতে পারি, ঠিক যেভাবে হার্টে হয়ে থাকে। সেই জন্য এছাড়াও পিত্তনালী, মূত্রনালীর মধ্যে এই সমস্ত অর্গানের মধ্যে ঢুকেও আমরা এই অপারেশনগুলো করতে পারি ইমেজিংয়ের সাহায্যে। এবার ইমেজিং বলতে আমরা কি বুঝি, অনেক সময় আলট্রাসোনোগ্রাফি, অনেক সময় সিটি স্ক্যান, অনেক সময় ফ্লুরোস্কোপি, অনেক সময় এই সবকটা একসঙ্গে নিয়েও আমরা কাজ করি। তো বাইরের থেকে ছবির সাহায্যে ভেতরের আমাদের পরিবর্তিত পরিস্থিতি বা রোগ নির্ধারণ করে একটা নিডল প্রিকের মাধ্যমে সেই রোগটা যখন সারানো যায় লোকাল অ্যানেস্থেশিয়াকে, এই যাবতীয় যে অপারেশনগুলো আমরা করে থাকি, যেমনভাবে জরায়ুতে যে টিউমার হয় যেটাকে আমরা বলি ফাইব্রয়েড, সেগুলোকে আমরা এই পদ্ধতির মাধ্যমে বিনা অস্ত্রোপচার করে ছোট করে দিতে পারি এবং সমস্যার সমাধান করতে পারি। বয়স্ক পুরুষদের প্রস্টেট গ্রন্থি যখন বড় হয়ে যায় তখন আমরা তার পেশেন্টরা তার সমস্যায় ভোগেন, সেক্ষেত্রে আমরা একই রকম প্রসিডিওর করে প্রস্টেট গ্রন্থিটাকে ছোট করে আমরা সমস্যার সমাধান করতে পারি। এছাড়াও আরও অনেক বিষয় আছে যেখানে আমরা আলোকপাত করতে পারি। তবে আজকের যেটা নিয়ে আমাদের আলোচনা সেটা হচ্ছে ভ্যারিকোজ ভেইন। সেটা হচ্ছে পায়ের শিরার মধ্যে রক্ত চলাচল স্বাভাবিক হচ্ছে না। আমরা আজকে সেটা নিয়ে কথা বলবো। একদম। সুতরাং বোঝা গেল শ্রোতা বন্ধুরা যে বেশ বড় সড়ো বিষয়টা কিন্তু মানে ওপেন সার্জারিকে একটা ছোট্ট সূচের মাধ্যমে ফুটো করে বাকিটা ডাক্তারবাবু যা যা বললেন এটুকু আমরা বুঝলাম যে ব্যাপারটা মোটেও সহজ নয়। এর সঙ্গে তাহলে ভেরিকোজ ভেনের সম্পর্ক আছে কিনা, তার জন্য অপারেশন হয় কিনা, আপনারা অনেকেই এত অবধি ভেবে ফেলেছেন যে ডাক্তারবাবু এসেছেন যখন তার মানে ভেরিকোজ ভেনের সঙ্গে অপারেশনেরও সমস্যা থাকতে পারে। আমরা একদম শুরু থেকে আসি। ডাক্তারবাবু, ভেরিকোজ ভেন, পায়ের শিরার যে নানান সমস্যাগুলো, এটা বলতে আমরা ঠিক কি বুঝি? যখন আমাদের হার্ট কন্ট্রাক্ট করে সেই চাপে সারা শরীরে রক্ত ছড়িয়ে পড়ে। যেভাবে আমাদের মাথায় রক্ত যাচ্ছে, হাতে রক্ত যাচ্ছে, পায়েও রক্ত যাচ্ছে, সেই রক্তটা শরীরে যেখানে যাচ্ছে সেখান থেকে তো আবার ফিরেও আসতে হবে তাকে হার্টে। নিশ্চয়ই। কিন্তু এবার পায়ের কথা ভাবুন, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছি, একজন গৃহিণী দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা রান্না করছেন, কিন্তু পায়ের থেকে রক্তটা প্রতিনিয়ত আবার হার্ট এসে পৌঁছচ্ছে এগেইনস্ট দ্য গ্র্যাভিটি, মাধ্যাকর্ষণের বিপরীতে। এটা কি করে সম্ভব? আমরা তো জানি জল ওপর থেকে নিচে বয়, তো রক্ত তো ওপর থেকে নিচে বওয়ার কথা, অপোজিটটা হচ্ছে কি করে? এবং পায়েও তো কোনো হার্ট নামক কোনো এমন কোনো আমাদের অর্গান নেই যে চাপ দিয়ে রক্তটাকে তুলে দিচ্ছে। এই যে ইম্পর্টেন্ট কাজটা সেটা করে আমাদের রক্তনালীর মধ্যে এক ধরনের ভ্যালভ থাকে, সেই ভ্যালভের দ্বারাই এটা চালিত হয়। তারা ধাক্কা দিয়ে রক্তটাকে হার্টের দিকে পাঠিয়ে দেয় এবং দরজাটা বন্ধ করে দেয়, ইউনিডিরেকশনাল ভ্যালভ, যাতে রক্তটা আবার নিচে না পড়তে পারে। এইবারে দীর্ঘদিন ধরে একটানা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করার জন্য, যেমন ধরুন শিক্ষক, ট্রাফিক পুলিশ, নার্স, সার্জন যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে অপারেশন করেন, গৃহিণী যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করেন, বিউটিশিয়ান, এই সমস্ত যারা গার্ড, যারা সিকিউরিটি স্টাফ বা যারা কারখানায় কাজ করেন, তারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন। শপিং মলেও যারা দাঁড়িয়ে থাকেন, এক্স্যাক্টলি। এবং তাদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে এই প্রতিনিয়ত শরীরের যে চাপটা পায়ের ওপর পড়ছে এবং তার বিপরীতে এই রক্তটা প্রতিনিয়ত পায়ের থেকে যখন ওপরে হার্টের দিকে পাঠাতে হচ্ছে পায়ের রক্তনালীগুলোকে তার ভ্যালভের সাহায্যে, সেই ভ্যালভগুলো আস্তে 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 দুর্বল হয়ে পড়ে এবং তারপর একসময় তারা কাজ করা বন্ধ করে দেয়। অনেক ক্ষেত্রে জেনেটিক প্রিডিসপোজিশন থাকে, জিনগতভাবে এইটা পূর্বপুরুষ থেকে আমাদের মধ্যে ট্রান্সমিটেড হয়, সেক্ষেত্রে ভ্যালভগুলো এমনি দুর্বল থাকে। তারপরে আমরা দাঁড়িয়ে থাকছি, আরও বেশি প্রেশার পড়ছে এবং তারও পরে আসছে আমাদের ওভারওয়েট, ওবেসিটি। যদি ওবেসিটি থাকে সেক্ষেত্রে আরও চান্স বেশি থাকে এই ধরনের ওজনাধিক্য। সেক্ষেত্রে রক্ত চলাচল পায়ের মধ্যে বিঘ্নিত হয়, ঠিকমতো রক্ত পায়ের থেকে হার্টে আসতে পারে না, সেখানে জমে যায়। যখনই রক্ত ওখানে জমে যাচ্ছে, যতটা পরিমাণ আসার কথা হার্টে আসতে পারছে না, তখন সেখানে রক্তের প্রেশার খুব বেড়ে যায়। যেই রক্তের প্রেশার বেড়ে গেল, আমরা যেমন বেলুন ফোলালে বেলুন ফুলে ওঠে, আস্তে আস্তে প্রথমে শিরা ফুলতে শুরু করে। তখন আমাদের চামড়ার তলায় নীল সবুজ রঙের শিরাগুলো ফোলা ফোলা বাঁকা শিরা দেখতে পাওয়া যায় এবং সেই বাঁকা শিরাগুলো থেকে একসময় অতিরিক্ত প্রেশারের ফলে রক্তের যে জলীয় অংশটা, যেটাকে আমরা সেরাম বা প্লাজমা বলি, সেটা রক্তনালীর বাইরে চলে আসে, তারপরে সেটা পাটাকে ফোলাতে শুরু করে। এইভাবেই ভ্যারিকোজ ভেনের সমস্যা শুরু হয় এক এক করে। আচ্ছা, সুতরাং এটা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার সঙ্গে সম্পর্কিত তো বুঝলাম। এর সঙ্গে জানতে চাইবো, যারা দীর্ঘক্ষণ ধরে তার মানে দাঁড়িয়ে থাকতে হয় না যাদের কখনো পেশাগত কারণে বা অন্য কোনো কারণে, তাদের তাহলে আর ভেরিকোজ ভেনের কোনো রকম আশঙ্কা থাকছে না? না, আশঙ্কা তাদের ক্ষেত্রেও আছে। এই কারণে, কারণ সমাজ যত উন্নত হচ্ছে আমাদের, তত আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা আয়েশি হয়ে পড়ছি, আমরা এক্সারসাইজ করছি না, ব্যায়াম করছি না, আমাদের হ্যাবিটটা খুব সিডেন্টারি হ্যাবিট হয়ে পড়ছে, মাত্রাতিরিক্ত আমাদের ওজন বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও মহিলাদের
গর্ভবতী অবস্থার পরে ভ্যারিকোজ ভেনের প্রকোপ বৃদ্ধি পায়, ওজনটা বেড়ে যায় বলে, ওজন সে বেড়ে যায় সময়। বলে। এবং এছাড়াও যখন আমাদের জরায়ুটা খুব বড় হয়ে যায় তখন সে তলপেটের সেই রক্তনালীগুলোর উপর প্রেসার দেয়, যে পরবর্তীকালে পায়ের যে ভ্যালভগুলো সেগুলোকে ক্ষতি করে। হরমোনাল কারণও আছে। ওভারঅল বলতে পারি যে আজকাল, আগে যেমন আমরা দেখতাম যে শুধু বয়স্ক মানুষদেরই ভ্যারিকোজ ভেনের সমস্যা তারা ভুগছেন, এখন অনেক অল্প বয়সী আমি রোগী দেখি যাদের ভ্যারিকোজ ভেনের সমস্যা আছে, বিশেষ করে তাদের লাইফস্টাইল চেঞ্জেসের জন্য। মোটামুটি কিরকম বয়স থেকে এই সমস্যাটা আসতে পারে? ভ্যারিকোজ ভেন অ্যাকচুয়ালি আমরা 60-এর এবং 70-এর দশকেই সব থেকে বেশি পেশেন্ট পাই, কিন্তু 35 বছর, 40 বছর, 35 বছর বয়সেও ভ্যারিকোজ ভেন এবং তৎসহ সমস্যা নিয়ে আমরা রোগীকে পাই, যাদের পায়ে ঘা হয়ে যাচ্ছে বা পায়ে থেকে ব্লিডিং হচ্ছে, সেরকম আমরা দেখতে পাই। এইটাতেই এবারে আসবো যে লক্ষণগুলি কি কি, কি হলে পায়ে ব্যথা তো নানান কারণেই হতে পারে, কি হলে আমি বুঝবো যে আমার ভেরিকোজ ভেন সংক্রান্ত কোনো একটা সমস্যা হয়েছে? ঠিক, তো ভ্যারিকোজ ভেন একটা খুব বড় স্পেকট্রাম, যেটা আমি বললাম। আস্তে আস্তে এই ভ্যারিকোজ ভেনে কোনো কিছুই রাতারাতি হয় না, সেই জন্য আমরা নেগলেক্ট করে ফেলি অ্যাকচুয়ালি, যে না এখন কি হচ্ছে, কালকেও তো এরকম ছিল বা পরশু এরকম ছিল, আরো দুদিন যাক বা 10 দিন যাক, সেভাবে আস্তে আস্তে আমরা নেগলেক্ট করে ফেলি। তো ভ্যারিকোজ ভেনের শুরু হয় সমস্যাটা সন্ধ্যার দিকে পাটা ফোলা, পায়ে একটু ব্যথা হওয়া এবং পায়ে চুলকানি হওয়া, এই সমস্যা থেকে ভ্যারিকোজ ভেনের ব্যথা শুরু হয়। তার সঙ্গে দেখা যায় পায়ে চামড়ার তলায় শিরাগুলো একটু প্রমিনেন্ট হয়ে উঠেছে, ফুলে উঠেছে, নীল শিরা দেখা যায় চামড়ার তলায়, যেগুলো চামড়াকে একটু ফুলে বাইরে বার করে দিয়েছে। তারপর আস্তে আস্তে শুরু হয় খিঁচুনি, পায়ের কাফ মাসলে ক্র্যাম্পস হয়, যে ক্র্যাম্পসটা মেনলি রাত্রের দিকে হয়। তারপরে পা চামড়ার ত্বকের, মানে আমাদের ত্বকের রং পরিবর্তন হয়ে যায়, আস্তে আস্তে সেটা কালচে হয়ে যায়, স্পট বাদামি রঙের স্পটস হওয়া শুরু হয়, এবং তারও পরবর্তীকালে পায়ে ঘা হওয়া, স্টেসিস ডার্মাটাইটিস হওয়া এবং পা থেকে রক্তক্ষরণ হওয়া। এবং এই রক্তক্ষরণের সব থেকে ভয়ের ব্যাপার হলো এটা একদম পেনলেস, কোনো ব্যথা হয় না এটাতে। তো ব্যথাহীন রক্তক্ষরণ যতক্ষণ না পর্যন্ত আশেপাশের জায়গাটা ভিজে যাচ্ছে আমরা বুঝতেই পারি না রক্তক্ষরণ হচ্ছে। সেই জন্যই আমাদের খেয়াল রাখতে হয়, যখন আমাদের শিরাগুলো খুব বেশি ফুলে উঠেছে, যখন উপরের চামড়াটা খুব দুর্বল হয়েছে, আমরা বুঝতে পারছি একদম স্কেলি হয়ে গেছে, পাতলা হয়ে গেছে, তখন আমাদের চামড়ার খেয়াল রাখতে হয়, কারণ যে কোনো মুহূর্তে চামড়াটা রাপচার হয়ে গিয়ে রক্তক্ষরণ হতে পারে। অর্থাৎ রক্তক্ষরণ বা পায়ে ঘা হওয়া, এগুলো হলে আমরা সাধারণত ভাবি এটা স্কিন ডিজিজ, আমার ত্বকের সমস্যা, পায়ে ঘা হয়েছে বা রক্তক্ষরণ হচ্ছে। সুতরাং তার সঙ্গে তার আগে থেকে পায়ের ব্যথাটা থাকলে নানানভাবে, তখন বুঝতে হবে যে পায়ের ব্যথার সঙ্গে যদি রক্তক্ষরণ এর পরে আসে, তার মানে ভেরিকোজ ভেনের প্রবলেম রয়েছে। হ্যাঁ, সেটাকে প্রথম থেকে আপনাকে বুঝতে হবে। প্রথমে পেশেন্টের রোগীর সমস্যা কি হচ্ছে সেটা জানাটা খুব জরুরি। তারপরে আমাদের দেখতে হয়, ফিজিক্যাল এক্সামিনেশন করতে হয়, যে ঘা অনেক ধরনের হয়, অনেক কারণেই পা থেকে ব্লিডিং হতে পারে, চোট লেগে রক্তক্ষরণ হতে পারে, অন্য কারণেও রক্তক্ষরণ হতে পারে। তো সবকিছু যদি মিলে যায় ভ্যারিকোজ ভেনের সঙ্গে বা রক্ত চলাচল ঠিকমতো না হওয়ার জন্য যে অসুখটি হয় তার সঙ্গে, তখন আমরা একটা পরীক্ষা করি, সেটা খুব ইম্পর্টেন্ট। সেই পরীক্ষার নাম হচ্ছে আলট্রাসোনোগ্রাফি কালার ডপলার। সেই পরীক্ষার মাধ্যমে আমরা ভেতরে রক্তনালীর কোথায় সমস্যা আছে, কতটা সমস্যা আছে, সেটা একটা ডিটেল অ্যানালিসিস করতে পারি। যখন আমরা অ্যানালিসিস করতে পারি এবং যখন আমরা নিশ্চিন্ত হই যেটা ভ্যারিকোজ ভেনের জন্যই এই ঘাটা হয়েছে বা রক্তক্ষরণ হয়েছে, তখন আমরা তার ট্রিটমেন্ট শুরু করি। তাহলে ডাক্তারবাবু আমাদের যদি এটুকু বলেন যে ঠিক কোন পর্যায়ে কি হলে আমি বুঝতে পারবো যে আমার ইমিডিয়েটলি, আমার কিন্তু আর দেরি করা উচিত নয়, আমায় ডাক্তারবাবুর কাছে যেতে হবে, পায়ের ব্যথা আর ফেলে রাখা যাবে না? প্রথমেই বলি যে চামড়ার তলায় শিরা দেখা যাচ্ছে, সবুজ বা নীল রঙের শিরা দেখা যাচ্ছে, চামড়াটা ফুলে উঠেছে সে সমস্ত জায়গায়, এটা কিন্তু খুব অস্বাভাবিক জিনিস নয়, এটা হতে পারে। যেটা বললাম, জিনগতভাবেও আমরা এটা পেতে পারি পূর্বসূরীদের থেকে, বা যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করেন তাদের মধ্যে অনেকের এই প্রবণতা দেখা যায় যে শিরাগুলো চামড়ার তলে ফুলে বেরিয়ে আছে, কিন্তু তার কোনো সমস্যা হচ্ছে না। সেই সময় অ্যাকচুয়ালি আমরা নেগলেক্ট করি, আমরা সেই সময় আমরা ভাবি না যে কি করতে হবে, ভাবি তো কোনো অসুবিধা তো আমায় করছে না, তাহলে কি আছে, এটা নিয়ে এত ভাবার কি আছে। তখনই অ্যাকচুয়াল একটা সময়, যে সময় আমরা এটাকে রিভার্স করতে পারি, সেই সময় যদি আমরা ট্রিটমেন্ট করি, তাহলে সেই জনিত যে পায়ের ক্ষতিগুলো হয় সেটা আমরা প্রিভেন্ট করতে পারি। পরবর্তীকালে যখন সেই রক্তনালীর মধ্যে রক্তের প্রেশারটা খুব বেড়ে যায়, তখন আস্তে আস্তে সমস্যা শুরু হয়। সেখানে ত্বক তার রং চেঞ্জ হয়ে যাওয়াতে শুরু করে, ত্বক মোটা হয়ে যাওয়াতে শুরু করে, সেখানে ঘা হওয়া, শিরা ফেটে রক্তক্ষরণ, এবং তার থেকেও বড় কথা হচ্ছে এই সমস্ত ফুলে যাওয়া শিরার মধ্যে রক্ত ক্লট করে যেতে পারে। সেই রক্ত ক্লট সেখান থেকে সরে গিয়ে অন্য জায়গায় শরীরে চলে যেতে পারে, সেটা খুব ভয়াবহ আকার ধারণ করতে পারে। তো এই সমস্ত কারণে যদি
শিরা, পায়ের মধ্যে কোনো রোগীর শিরা ফোলা থাকে এবং তিনি যদি দেখেন যে সন্ধ্যার দিকে আমার পাটাই, পায়ের গোছটা একটু ফুলে যাচ্ছে বা খুব আমার ক্লান্ত লাগছে সন্ধ্যার দিকে, আমার পাটাকে আর চালাতে ইচ্ছা করছে না এবং পায়ের চামড়ায় ত্বকে চুলকানি হচ্ছে এবং মাঝে মাঝে পায়ের খিঁচুনি টান ধরছে, মাসেলগুলো হঠাৎ টেনে ধরছে রাত্রের দিকে, সেইগুলো হচ্ছে আর্লি সিমটমস, যেটা আমাকে বলবে যে না আমার একটা ভ্যারিকোজ ভেন আছে, যেটা এবার আমাকে সমস্যায় ফেলছে, পরবর্তীকালে আরও বড় সমস্যায় ফেলতে পারে। ফলে এখন থেকে যদি আমি সচেতন হই, এখন থেকে যদি আমি কারোর পরামর্শ নিই, ডাক্তারবাবু পরামর্শ নেওয়া মানেই যে কালকে অপারেশন হয়ে যাবে সেটা একেবারেই নয়, কিন্তু পরামর্শ নিয়ে একটা প্রপার ইনভেস্টিগেশনের মাধ্যমে জেনে নেওয়া যে কতটা আমার অভিঘাতটা কতটা সেই রোগের আমার শরীরের মধ্যে আছে, তার পরবর্তীতে এটা ওষুধের মাধ্যমে আমি দীর্ঘদিন এটাকে স্টেবল রাখতে পারি কিনা, আমার জীবনশৈলীর কি পরিবর্তন করতে হবে, আমাকে অন্য কিছু সাপোর্ট নিতে হবে কিনা, না কি আমাকে একটা ছুটফুটি অপারেশন করতে হবে, এই পুরোটাই ডিপেন্ড করছে সেই ইনভেস্টিগেশনটার উপরে। সুতরাং যতটা সম্ভব তাড়াতাড়ি ডাক্তারবাবুর কাছে পৌঁছে যাওয়া এটা খুব দরকার। আরো বাকি বিষয়গুলোতে আসি, তার আগে টেলিফোনে আসি, কথা বলবো টেলিফোনে কে আছেন তার সঙ্গে। আর আরো একবার জানিয়ে দিই, যারা একটু দেরিতে রেডিও সেট টিউন করেছেন তাদের জন্য স্বাস্থ্য জিজ্ঞাসা অনুষ্ঠানে বিষয়ে ভেরিকোজ ভেইন সেই সংক্রান্ত নানান সমস্যা, স্টুডিওতে উপস্থিত রয়েছেন ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট প্রখ্যাত চিকিৎসক ডাক্তার অভিক ভট্টাচার্য। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। আমি পাল বলছি হুগলি থেকে। বলুন। আচ্ছা, আমি সম্প্রতি মাল্টিপল মায়োলোমায় আক্রান্ত। আমার পায়ের, যেটা ডাক্তারবাবু বললেন, পায়ের রংটা কিরম বাদামি রঙের হয়ে গেছে, মানে ওই কাপ পর্যন্ত আর কি, মানে পায়ের টো থেকে কাপ পর্যন্ত, এবং শিরা ফুলে উঠেছে সেরকম বুঝতে পারি না, তবে মাঝে মাঝে এক একটা জায়গায় আপনার একটু ফোলা মতন থাকে, তারপরে একটু মালিশ করলে সেটা কিন্তু আবার সেরেও যায়। আর এছাড়া অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি, দাঁড়িয়ে থাকার পর যখন আমি বসি বা পাটা ছড়িয়ে বসি, সেখানে এখানে ডাক্তারবাবু বলেছেন যে রাত্রিরে শোয়ার সময় আপনার পাটাকে একটা উঁচু বালিশের উপর রেখে শুলে নাকি রিলিফ পাওয়া যায়, এবং সেটা পাই। তা এই ক্ষেত্রে আমার কি করণীয়? আমি তো এমনি আমার প্রায় 3 বছরের উপর আমি আক্রান্ত। ডাক্তারবাবু যদি কাইন্ডলি একটু কিছু বলেন। হ্যাঁ, তো যদিও মাল্টিপল মায়োলোমা একটি সম্পূর্ণ অন্য ধরনের অসুখ এবং তার জন্য আপনার চিকিৎসা চলছে 3 বছর ধরে, তবুও আপনি যে সমস্যার কথা বললেন যে দাঁড়িয়ে থাকলে আপনার একটু পাটা ফুলছে বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে, পায়ের ত্বকের রং পরিবর্তন হচ্ছে এবং তার থেকে মনে হয় যে হয়তো আপনার একটা ভ্যারিকোজ ভেইন, অ্যাকচুয়ালি তো একটা টার্ম, একটা বড় টার্ম, এটাকে আমরা অন্য আরেকটা নামেও বলি ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি। এর মধ্যে কথা হচ্ছে যে পায়ের মধ্যে রক্ত চলাচল সুষ্ঠুভাবে হচ্ছে না, এই সবকিছুই একই ছাতার তলায় আসে। সেক্ষেত্রে এই সমস্যাগুলো যেটা আপনার হচ্ছে সেটা হতে পারে। সেক্ষেত্রে আপনাকে কয়েকটা জিনিসের খেয়াল রাখতে হবে। প্রথমত, যদি আপনার পায়ে খিঁচ ধরে রাত্রেবেলায়, যদি পায়ের ত্বকে খুব চুলকানি হয়, প্রথম কাজ যেটা আপনাকে করতে হবে, আপনাকে রেগুলার এক্সারসাইজ করতে হবে। ব্যায়ামটা খুব ইম্পর্টেন্ট। ব্যায়াম মানে যে আপনাকে জিমে গিয়ে ডাম্বেল বা বারবেল তুলতে হবে সেরকম নয়। আপনি যদি দিনে আধ ঘন্টা হাঁটতে পারেন সেটাও খুব ভালো ব্যায়াম। এছাড়া আমাদের কাফ মাসেলের আমাদের কিছু এক্সারসাইজ আমরা দেখাই, সেটা করাটাও খুব ইম্পর্টেন্ট। তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে দীর্ঘক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে বা বসে না থাকা। সেটা ইম্পর্টেন্ট এই কারণে, কারণ যতক্ষণ আপনি এক জায়গায় পা ঝুলিয়ে বসে থাকবেন, যদি ঘন্টার পর ঘন্টা আপনি ধরুন সন্ধ্যাবেলায় বাড়িতে বসে আছেন, গল্প করছেন বা টিভি দেখছেন, সেই সময় চেষ্টা করবেন একটা চেয়ারে বসলে সামনে চেয়ারে পাটা তুলে বসায়। বা ধরুন কোথাও কোনো কাজে আপনাকে অনেকক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তাহলে চেষ্টা করবেন প্রত্যেক আধ ঘন্টা 35 মিনিটে 5 মিনিটের জন্য একটু হেঁটে আসা। এই কিছু কিছু প্রিকশনস আপনি যদি নেন, তাহলে দেখবেন এই সন্ধ্যাবেলায় যে আপনার কষ্টটা হচ্ছে বা রাত্রিবেলায় পায়ের পেশিতে খিঁচ ধরছে, সেটা আস্তে আস্তে অনেকটাই কমে যাবে। এছাড়াও যখন কোথাও বিশ্রাম নিচ্ছেন রাত্রিবেলায়, তখন হ্যাঁ একটা বালিশের উপর পা তুলে বিশ্রাম নিতেই পারেন। আর যদি সবসময় এমন নয় যে ভ্যারিকোজ ভেইন হলেই আপনার শিরা দেখা যাবে, অনেক সময় চামড়ার তলার চর্বির মধ্যে যে শিরাগুলো থাকে সেইগুলো কোনো সময় নাও দেখা যেতে পারে। কিন্তু যদি আপনার সমস্যা হয় তাহলে অবশ্যই একজন ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট ডাক্তারবাবুর কাছে যেতে পারেন, তার পরামর্শ নিতে পারেন। যদি একটা ইনভেস্টিগেশন করার দরকার হয়, সেটা করে আদৌ আপনার কতটা সমস্যা এবং সেটা কি নিরাময় সম্ভব, সেটা ওনার কাছ থেকে আপনি ডিটেলস জানতে পারবেন। বেশ,
আমরা আরো একজনের টেলিফোনে আসি। নমস্কার। আমি দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপ থেকে মোনালিসা কান্তি বলছি। বলুন বলুন। হ্যাঁ, বলছি দিদি, আমার এজ 40। বলুন। আর এবারে আমি যে কাজের সঙ্গে যুক্ত, ওখানে আমাকে মানে প্রতিদিন প্রায় 2 ঘন্টা বা 2.5 ঘন্টা হাঁটতে হয়। আর আমরা তো গ্রামে থাকি, একেবারে দাঁড়িয়ে রান্না না, আমরা উনানে রান্নাঘরে কাঠের চুলিতে বসেই রান্না করি, এইরকম পরিস্থিতি। এবারে আমি কিছুদিন দেখছি আমার বাম পায়ের হাঁটুর পিছনটা একটু ফোলা লাগছে। এটা কি হতে পারে, যদি ডাক্তারবাবু একটু পরামর্শ দেন। প্রথমতই আপনাকে বলি যে আপনি যে দুটি জীবনশৈলীর কথা বললেন সেটা শরীরের পক্ষে খুবই ভালো। যদি আপনি দিনে 2 ঘন্টা হাঁটেন সেটা অবশ্যই খুব ভালো। নিয়মিত হাঁটা, নিয়মিত ব্যায়াম করাটা শরীরের পক্ষে খুব গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয়ত আপনাকে দাঁড়িয়ে রান্না করতে হয় না, বসে রান্না করতে হয়, সেটাও খুব ভালো। আপনার কোনোভাবেই ভ্যারিকোজ ভেন হওয়ার বা পায়ে রক্ত চলাচল সমস্যা হওয়ার জন্য যে আমাদের রিস্কগুলো থাকে তাতে আপনি কোনোভাবেই এক্সপোজ নন। কিন্তু আপনি বললেন আপনার হাঁটুর পিছন দিকে একটু একটা জায়গায় ফোলা আছে। সেটা অনেক সময় হাঁটুতে যখন জল জমে তখন হাঁটুর পিছনের দিকটায় একটু ফোলা মতো ভাব দেখা যেতে পারে। অনেক সময় হাঁটুর পিছনের দিকে একটু ফ্যাট বা চর্বির ডিপোজিশন হয়, সেই জন্য ফোলা হতে পারে। যদি ওটা ব্যথা না করে বা অন্য কোনো সমস্যা না হয় তাহলে এক্ষুনি সেটাকে কিছু চিন্তা করার মতো কিছু নেই। কিন্তু যদি সেটা ব্যথা দেয় তাহলে হয়তো একটা হাঁটুর এক্সরে করে সেই এক্সরেটা দেখা যেতে পারে যে হাঁটুতে কোনো জল জমছে কিনা বা অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা। শিরার সমস্যায় বা এই ধরনের ভ্যারিকোজ ভেন সমস্যায় হাঁটুর পিছন দিকটা শুধু ফুলবে না, ফুললে আপনার পায়ের গোছের গোড়ালির আশেপাশটা ফুলবে। বেশ, ডাক্তারবাবু এবারে ফিরে আসি আমরা আবার চিকিৎসার কথায়। যে ধরা যাক আমি আমার ব্যথা সবটাই বুঝতে পারলাম যে ডাক্তারবাবুর কাছে যাওয়া প্রয়োজন এবং তারপর ডিটেক্টেড হলো যে ভ্যারিকোজ ভেন। এর পরবর্তীতে চিকিৎসা বলতে কি কি রয়েছে? প্রথমেই বলি, যখন আমরা ভ্যারিকোজ ভেন ডায়াগনোজ করি তখন আমরা দুটো কথা সবসময় বলে থাকি। প্রথমত যে আমরা যদি একমাত্র নিরাময় সম্ভব ভ্যারিকোজ ভেনের অপারেশনের মাধ্যমে, সে অপারেশনটা হোক না নিডল প্রিক, কিন্তু নিডল প্রিক করতে হবে। ট্যাবলেট বা ক্যাপসুলকে ভ্যারিকোজ ভেন ঠিক করা যাবে না, অর্থাৎ ওষুধে সারবে না, ভ্যারিকোজ ভেন সারবে না। কিন্তু আমরা অবশ্যই ওষুধ দেব ভ্যারিকোজ ভেনের যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলোকে নির্মূল করার জন্য। সেক্ষেত্রে যে সমস্যাগুলো আমরা এতক্ষণ আলোচনা করছিলাম, ক্র্যাম্পস হওয়া, পায়ে চুলকানি হওয়া, পা ফুলে যাওয়া, পায়ের ত্বকের রং পরিবর্তন হওয়া বা এই ধরনের কিছু, বা পরবর্তীকালে যখন ঘা হবে, এই সব কিছুর জন্য ওষুধের ট্রিটমেন্ট আছে যেগুলো দিয়ে এগুলোকে সারানো হবে। কিন্তু যে আসল কারণ যেটা ভ্যারিকোজ ভেন, সেইটাকে ওষুধ দিয়ে সারানো সম্ভব নয়। তার জন্য আগে, আজ থেকে ধরুন বেশ কিছু বছর আগে, হয়তো কুচকি থেকে প্রায় গোড়ালি অবধি বেশ কয়েকটা জায়গায় আমাদের ত্বক কেটে ভেতরে ঢুকে কিছু কিছু রক্তনালীকে ছিঁড়ে বার করতে হতো। অপারেশনের নামই ছিল স্ট্রিপিং অ্যান্ড লাইগেশন, অনেক বড় অপারেশন। তো সেখানে একটা বিজ্ঞানের অভূতপূর্ব সাফল্য এসেছে, যেখানে শুধুমাত্র পায়ে কিছু অ্যানেস্থেশিয়ার মলম লাগিয়ে, লোকাল অ্যানেস্থেশিয়ার মলম লাগিয়ে আমরা কয়েকটা নিডল প্রিকের মাধ্যমে ভেতরে ঢুকে শিরাগুলোকে ঠিক করে আসতে পারি। যেমন ভাবে ধরুন আগে আমাদের ওপেন হার্ট সার্জারি ছিল, সব কিছু আমাদের ওপেন হার্ট সার্জারি করতে হতো। এখন অ্যাঞ্জিওপ্লাস্টি আসার পরে একটা বিশাল পরিমাণে ওপেন হার্ট সার্জারি অ্যাঞ্জিওপ্লাস্টিতে কনভার্ট হয়ে গেছে, যেখানে আমরা পাঁজর না খুলেও হার্টের অপারেশন করতে পারি। ঠিক তেমন ভাবে পায়ের চামড়া না কেটেও আমরা শিরার যে পায়ের চামড়ার ভেতরে যে শিরার অবস্থান এবং তার যে অসুস্থতা, সেটাকে আমরা সারিয়ে দিতে পারি একদম কাটাছেঁড়া ছাড়াই। সেটাই অ্যাবলেশন প্রসিডিউর, যেটা আমরা করি। অ্যাবলেশন মানে হচ্ছে আমরা রক্তনালীর মধ্যে ঢুকে ভেতর থেকে রক্তনালীগুলোকে বার্ন করি, যেটাকে বলে থার্মাল বার্ন। সেটাকে করে আমরা সেটাকে ঠিক করে দিয়ে আসি। যেগুলো খোলা আছে, যে রক্তনালীগুলো যেগুলো খোলা থাকার কথা নয়, সেগুলোকে আমরা বন্ধ করে দিয়ে আসি, 1 নম্বর। এছাড়াও ভেনাসিল গ্লু থেরাপি বলে একটা মেডিকেল আঠা, যার ব্যবহার আমরা করে থাকি, আর একটা হচ্ছে স্ক্লেরোথেরাপি। এই সমস্ত কিছু একটা নিডল প্রিকের মধ্যে দিয়েই হয় এবং এই সমস্ত কিছুর মাধ্যমে আমরা পুরোপুরিভাবে ভ্যারিকোজ ভেন থেকে রোগীকে নিরাময় করতে পারি। আচ্ছা, তার মানে ওষুধ থাকবে সাপোর্টিভ হিসেবে, কিন্তু অপারেশনটা দরকার, একটা সূচ ফুটিয়ে কিন্তু দরকার অপারেশনটার। এই অপারেশনের পরে অনেকেরই একটা অপারেশন নাম শুনলেই ভয় পেয়ে যান অনেকে, যে দীর্ঘ সময়ের জন্য তাহলে আমার সমস্যা হবে, ছুটি নিতে হবে, বাড়িতে থাকতে হবে। কতটা সময় সাপেক্ষ, কতটা কষ্ট সাপেক্ষ একটু যদি বলেন। আমি আপনাকে বলি, একটা ভ্যারিকোজ ভেনের অপারেশন করতে সময় লাগে 1 ঘন্টারও কম। সেই পুরো সময় রোগী টেবিলে শুয়ে থাকেন, পাশে গান চলে, ওনার পছন্দ মতো গান চলে, এবং উনি গুনগুন করে সেই গানটা গান।
বেশিরভাগ রোগী তাই করে থাকেন আমার ক্ষেত্রে। এবং প্রসিডিওর হওয়ার পরে রোগী টেবিল থেকে হেঁটে নামতে পারবেন সেটুকু সক্ষমতা তার আছে, এবং পায়ে কোনো রকম অবশ হওয়া বা পায়ে কোনো রকম দুর্বলতার কোনো প্রশ্নই আসছে না। সেক্ষেত্রে সেই দিনই রোগী বাড়ি চলে যেতে পারবেন, এবং তিনি তিনতলা সিঁড়ি ভেঙে ওপরে উঠতে পারবেন। উনি চাইলে সাইক্লিংও করতে পারবেন, পরের দিন সকালে উনি মর্নিং ওয়াকে যেতে পারবেন। মানে তাৎক্ষণিকভাবে একদম নিরাময়। একদম নিরাময় হবে, ব্যথা ছাড়া। শুধু পায়ে একটা কাপড়ের ব্যান্ডেজ থাকবে 3 দিন, যে ব্যান্ডেজটা তো যে কোনো প্রসিডিওর পর আমরা রাখি, হ্যাঁ। এবং সেটার খুলে দেওয়ার পর আমরা ওনাকে মোজা পরতে বলবো, যেটা আমরা গ্রেডেড কম্প্রেশন স্টকিংস বলি। সেই মোজাটা কয়েক সপ্তাহ পরতে হবে, এটাই। বাহ, আমরা সত্যি শুনেও ভালো লাগলো যে এতটা বড় সমস্যার মুক্তিটা কিন্তু খুব ছোট একটা প্রসিডিওরের মাধ্যমে হয়ে যাচ্ছে, যেটা ডাক্তারবাবুদের কাছে খুব বড় ব্যাপার, তারা করে দিচ্ছেন বলে আমাদের কাছে মনে হচ্ছে খুব কম সময়ে এবং কম কষ্টে কিন্তু এই রোগ থেকে নিরাময়ের একটা জায়গা রয়েছে। কিন্তু সেই নিরাময়টা কতদিনের, আসবো সেই প্রশ্নেও, তার আগে টেলিফোনে আসি। নমস্কার। নমস্কার। হ্যাঁ, বলুন। বলছি আমার এই আমি পূর্ব বর্ধমান মৌলভ থানার অন্তর্গত গ্রাম থেকে বলছি, বলুন রঘুনাথ পরমাণিক। বলুন। আমার ডাক্তারবাবু, আমার পায়ে বুড়ো আঙুলটার ওই ওপরটা লোকের কাছে ওখানটা রং কালো করা হয়ে গেছে, তা আর খুব যন্ত্রণা হচ্ছে। দিয়ে আমি বর্ধমানে ডাক্তার দেখাইলাম, তা ডাক্তারবাবু বললেন ভিতরে তো কুঁজ এসব জমেছে, দিয়ে বললে আমি দিয়ে সব ঠিক ভালো করবো, দিয়ে ওষুধপালা দিলেন, খাওয়ার পরে সেরে গেছিল। কিন্তু গত বছরে, কিন্তু এই বছরে আবার দেখছি যে খুব জ্বালা করছে, আর রংটা ওইখানটা বুড়ো আঙুলের নখের নিচে কালো পাড়া হয়ে যাচ্ছে, আর ওই সন্ধ্যাবেলার দিকে জ্বালা করে, জ্বালা করে, আর 4টে আঙুলের নিচে অবশ করা লাগে। বেশ, আপনি শুনতে থাকুন। আসলে আপনি যে সমস্যার কথা বললেন, বুড়ো আঙুলের চামড়া কালো হয়ে যাচ্ছে নখের নিচে, তার সঙ্গে অসম্ভব জ্বালা করছে। একবার ইনফেকশন হয়েছিল, ডাক্তারবাবুর ওষুধ খেয়ে সেরে গেল, কিন্তু সেটা সাময়িক ছিল। আবার পরের বছর একই জিনিস আবার প্রত্যাবর্তন হলো। সেক্ষেত্রে আমাদের ভাবতে হবে আপনার পায়ের রক্ত চলাচল স্বাভাবিক হচ্ছে না, যেটা আমি বলে আসছিলাম। তো রক্ত চলাচল স্বাভাবিক না হওয়াটা দু ধরনের, একটা হচ্ছে পায়ে রক্ত পৌঁছতেই পারছে না, আর একটা হচ্ছে পায়ে রক্ত পৌঁছচ্ছে, পায়ের থেকে রক্তটা ফিরতে পারছে না। আমাদের এতক্ষণ আলোচনা ছিল যে অসুখটা নিয়ে, ভ্যারিকোজ ভেইন বা এই ধরনের অসুখে পায়ে রক্ত পৌঁছে যাচ্ছে কিন্তু পায়ের থেকে রক্তটা ফিরতে পারছে না, সেখানে ভ্যালভের সমস্যার জন্য জমে যাচ্ছে। সেটা আপনি যে সমস্যার কথা বললেন সেটা বেশি যাচ্ছে প্রথম সমস্যাটা, যেখানে রক্তটা পায়ে পৌঁছতে পারছে না। ঠিক যেভাবে আমাদের হার্টে রক্ত না পৌঁছতে পারলে সেখানে বুকে ব্যথা হয়, আমরা হার্ট অ্যাটাক বলি, ঠিক তেমনভাবে পায়েও রক্ত পৌঁছতে পারে না অনেক সময়। সেক্ষেত্রে একদম যে প্রান্তিক যে অর্গানগুলো আছে আমাদের, আঙুলের একদম নখ, সেইখানে রক্তটা সবার শেষে পৌঁছবে, এবং সেটা যখন পৌঁছতে পারে না সেখানে চামড়া কালো হয়ে যায়, প্রচন্ড ব্যথা হয়, বারবার ইনফেকশন হয়, যেটাকে আমরা অনেক সময় আর্লি গ্যাংগ্রিনও বলি। তো সেক্ষেত্রে এই অসুখটি পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ, যাদের ডায়াবেটিস আছে, যারা স্মোক করেন, তাদের ক্ষেত্রে এই রোগের প্রাদুর্ভাবটা অনেক বেশি, এবং তার জন্য আমাদের এখানেও একটা ইনভেস্টিগেশন করতে হয়, আমাদের টেস্ট করতে হয়, আলট্রাসোনোগ্রাফি, ডপলার, যে পায়ে রক্ত পৌঁছচ্ছে কিনা। যদি সেখানে রক্ত পৌঁছতে ব্যাহত হয়, সেখানে অ্যাঞ্জিওপ্লাস্টি নামক একটা প্রক্রিয়ার মাধ্যমে রাস্তাটা খুলে রক্ত চলাচল স্বাভাবিক করে আমরা এই ঘাটাকে আটকাতে পারি। আচ্ছা, মানে পায়েও এনজিওপ্লাস্টি করা যায়? পায়েও এনজিওপ্লাস্টি, সারা শরীরে এনজিওপ্লাস্টি, হার্টের সঙ্গে জড়িয়ে এনজিওপ্লাস্টি নামটা আমাদের কাছে সাধারণভাবে। এনজিওপ্লাস্টি মানে হচ্ছে কোন রক্তনালী যেটা বন্ধ হয়ে গেছে, যেটা বন্ধ হওয়ার কথা নয় কিন্তু বন্ধ হয়ে গেছে, তার মধ্যে দিয়ে আমরা একটা স্টেন্ট বসিয়ে রাস্তাটাকে খুলে দিই। আচ্ছা, আবার সেই যে অর্গান, যে জিনিসটায় রক্ত পৌঁছচ্ছিল সেটা স্বাভাবিক হয়। এই অ্যাঞ্জিওপ্লাস্টিটা হার্টে তো অবশ্যই হয়, আমরা সবাই জানি, এবং শরীরের বিভিন্ন জায়গায় হয়, ব্রেনে হয়, গলায় হয়, কিডনিতে হয়, লিভারে হয়, পায়ে হয়, এরকম বিভিন্ন জায়গা হয়। বেশ, ডাক্তারবাবু, এবারে আবারও আমাদের আলোচনায় ফিরে আসি। ঠিক যেখানটায় ছিলাম, ধরা যাক অপারেশন হলো, রোগী তো একেবারে হেঁটে চলে বাড়ি ফিরে গেলেন এবং তারপর তার স্বাভাবিক জীবন শুরু হলো। এর পরবর্তীতে আবারও কি সেই ব্যথা বা সেই সমস্যা ফিরে আসতে পারে, রিল্যাপস করতে পারে? এই প্রশ্নটা খুব যথার্থ, কারণ এইটা সবাই আমাকে করেন, এই সমস্ত রোগীরা এই প্রশ্নটা আমাকে করেই থাকেন, এবং আমি তাদের একটা কথাই বলে থাকি, ধরুন আপনার হার্টের সমস্যা হয়েছে, হার্টের কোনো রক্তনালী ন্যারো হয়ে গিয়েছে,
তার জন্য বুকে ব্যথা হচ্ছে, আপনি ডাক্তারবাবুর কাছে গেলেন, ডাক্তারবাবু বললেন যে একটা স্টেন বসাতে হবে, উনি স্টেন বসিয়ে দিলেন হার্টে, আপনার ব্যথা কমে গেল, সাময়িক আপনি অনেকটা আরাম পেলেন। উনি কি বলতে পারবেন যে এই আপনাকে স্টেন বসিয়ে দিলাম, আপনার বাকি জীবনটার অন্তত হার্ট অ্যাটাক হবে না? ঠিক। সেটা সম্ভব না বলা। কারণ যাদের একবার হার্ট অ্যাটাক হয় তারা অ্যাকচুয়ালি রিস্ক ফ্যাক্টর তাদের সে হার্ট অ্যাটাক হওয়ার বেশি বাকি আমাদের জনসাধারণের তুলনায়। একবার হার্ট অ্যাটাক হলে তার তো একটা কারণে হার্ট অ্যাটাক হয়েছে, হতে পারে ডায়াবেটিসের জন্য, হতে পারে স্মোকিং হ্যাবিটের জন্য, হতে পারে অন্য কিছুর জন্য, জেনেটিকও হতে পারে, আমরা যেটাকে বলে আর্থ্রোস্ক্লেরোসিস। তো সেক্ষেত্রে হলে তার আবার হওয়ার সম্ভাবনা সবসময় থেকে যায়, কারণটা তো রয়ে গেছে, কারণটা রয়ে যায়। ফলে আমাদের অপারেশনের পরেও ঠিকঠাক মতো জীবনশৈলীর পরিবর্তন হওয়াটা খুব জরুরি। ঠিক সিমিলারলি যখন আমরা ভ্যারিকোজ ভেনের কথা আলোচনা করি, যখন যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করছেন তাদের এটা হচ্ছে, যারা মাত্রাতিরিক্ত ওজনের জন্য ঠিকমতো এক্সারসাইজ না করতে পারার জন্য বা জিনগত কারণে যাদের ভ্যালভ দুর্বল থাকার জন্য ভ্যারিকোজ ভেনটা হচ্ছে, তাদের আমরা ধরুন দুটো পায়ে আমাদের 15-30টি ভ্যালভ আছে এবং খুব ইম্পর্টেন্ট 3-4টে রক্তনালী আছে, যেগুলোর মধ্যে একটা বা দুটো খারাপ হলেই ভ্যারিকোজ ভেনের সমস্যা শুরু হয় এবং আমরা তখন তার ট্রিটমেন্ট করি। যেগুলো খারাপ সেগুলো আমরা ট্রিটমেন্ট করলাম, যেগুলো ভালো সেগুলো তো আমরা রেখেই দিই, কারণ না হলে রক্ত চলাচল করবে কি করে? সেই ভালো শিরাগুলোর মধ্যে কোনো একটি শিরা যে 10 বছর পর আবার খারাপ হবে না সেটা তো আমরা কখনোই বলতে পারি না, বরঞ্চ চান্স বেশি খারাপ হওয়া, যদি না উনি জীবনশৈলী পরিবর্তন করেন, যদি রেগুলার এক্সারসাইজ উনি করেন, যদি ওজন কমান, উনি যদি নিয়মিত মেডিকেল স্টকিংস যেটা আমরা বলি সেটা পরেন, দীর্ঘক্ষণ এক জায়গায় পা ঝুলিয়ে না বসে থাকেন, তাহলে ডেফিনেটলি আবার ফেরত আসার চান্সটা অনেক কমবে। আমি আরেকটা কথা বলি, আগে যখন সার্জারি করা হতো তখন যে ফেরত আসার চান্স, ভ্যারিকোজ ভেন আবার ফিরে আসার চান্সটা যতটা ছিল, এখন আমাদের নিউ এজ সার্জারি যেটা আমরা মাইক্রো সার্জারি বা নিডল প্রিক প্রসিডিউর যেটা বলি, তাতে ফিরে আসার চান্সটা অনেকটা কমেছে। কারণ আমরা যখন প্রসিডিউরটা করি তখন ভেতরের কোথায় কোথায় সমস্যা আমরা ডিটেলস জেনে তার উপর ট্রিটমেন্ট করি, ফলে আমাদের অপারেশন অনেক বেশি মেটিকুলাস হয়, ফলে অপারেশনের পরে ভ্যারিকোজ ভেন আবার ফেরত আসার চান্সটাও অনেক অনেক কমে যায়। ডাক্তারবাবু, এই সমস্যা কি একসঙ্গে দুটি পায়েই শুরু হয় নাকি যে কোনো একটি পায়ে হতে পারে? এই ধরনের অসুখ যেগুলো আমরা ডিজেনারেটিভ ডিজিজ বলি, ডিজেনারেটিভ ডিজিজ মানে ধরুন হাঁটুতে ব্যথা, হাঁটুতে ব্যথা একটা পায়ে বেশি হয় একটা পায়ে কম হয়, কিন্তু এমন হয় না যে একজনের একটা পায়ে খুব হাঁটুতে আর্থ্রাইটিস হয়েছে আর একটা হাঁটু একদম নর্মাল আছে, সেটা কখনোই সম্ভব নয়, একটা বেশি একটা কম এভাবে হয়। সেভাবে ভ্যারিকোজ ভেনের ক্ষেত্রেও দুটো পায়ের মধ্যে একটাই ভ্যারিকোজ ভেন বেশি থাকলে তার সিমটমসটা বেশি হবে, উনি সমস্যায় ভুগবেন সেই পায়ের জন্য, কিন্তু অন্য পায়ে ডেফিনেটলি ভ্যারিকোজ ভেনের সমস্যাটা শুরু হয়ে যায় যেটার বহিঃপ্রকাশ তখনও হয় না। তবুও আমরা চেষ্টা করি যে পায়ে সমস্যা বেশি সেই পায়ে ফোকাস করে সেই পায়ে ট্রিটমেন্টটা করার। বারে বারে একটা কথা আপনার কাছ থেকে আমরা পাচ্ছি, সেটা হলো জীবনশৈলীর পরিবর্তন। একবার অপারেশন হয়ে যাওয়ার পরে যখন মানুষটি সুস্থ হয়ে গেলেন, এরপরে তার জীবনশৈলীতে কি কি পরিবর্তন আনতে হবে, কিভাবে তাকে চলতে হবে, এই বিষয়টা যদি একটু জানান। প্রথমতই বলি যে দীর্ঘক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থাকা বা একভাবে পা ঝুলিয়ে বসে থাকা এই অসুখের ক্ষেত্রে আবার অসুখটাকে ফেরত আনতে পারে। তো সেক্ষেত্রে জীবনশৈলী পরিবর্তন বলতে, যদি কেউ যে কাজ করেন যেখানে এইটা ডিম্যান্ড করে এটা করতেই হবে, সেক্ষেত্রে আমরা বলি যে আপনি প্রত্যেক আধ ঘন্টা বা প্রত্যেক 35 মিনিট অন্তর অন্তর 5 মিনিটের এক্সারসাইজ করতে হবে, আপনাকে একটু ঘুরে আসতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওজন নিয়ন্ত্রণ, সঠিক খাদ্যাভ্যাস এবং এক্সারসাইজের মাধ্যমে আপনার ওজন নিয়ন্ত্রণ করতে হবে। 3 নম্বর হচ্ছে যদি মনে হয়, এবং আর এছাড়াও ভ্যারিকোজ ভেন যাদের যে সমস্ত বয়স্ক মহিলা বা পুরুষদের হয় তাদের পায়ে আরও কয়েকটা সমস্যা থাকে, যেমন আর্থ্রাইটিস, স্পন্ডিলাইটিস, অনেক সময় ফ্ল্যাট ফুট থাকে, সেক্ষেত্রে কাফ মাসেল পাম্প ঠিকমতো কাজ করে না, এই সমস্ত ক্ষেত্রে সেগুলো কারেকশন হওয়াটাও খুব জরুরি। এবং যত বেশি আমরা সচল করতে পারবো মানুষকে, তত বেশি ভ্যারিকোজ ভেনের প্রকোপ কমতে থাকবে। তো ব্যায়ামের মাধ্যমে, হাঁটা চলার মাধ্যমে, ওজন নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা দীর্ঘদিন ভ্যারিকোজ ভেনকে দূরে রাখতে পারি। বেশ, পায়ের ব্যথা নিয়ে কথা হচ্ছে। আমরা সাধারণত পায়ের ব্যথা মানেই আর্থারাইটিসের কথা ভাবি, যে বাতের সমস্যা, সেটা জিনগত হোক, বংশগত হোক বা অন্য কিছু। যদিও আমরা দেখছি যে শিরার সঙ্গে খুব জড়িয়ে রয়েছে পা। এই আর্থারাইটিস বা অস্টিও হোক বা অন্য যে কোনো আর্থারাইটিসের সঙ্গে কি ভেরিকোজ ভেনের সমস্যার কোনো সংযোগ রয়েছে? নিশ্চয়ই আছে, কারণ আর্থ্রাইটিস মানুষের সচলতাকে কমিয়ে দেয়, মোবিলিটি কমিয়ে দেয়। একজন যদি খুব কষ্ট পান হাঁটুর ব্যথায়, তিনি হাঁটবেন কি করে 8 ঘন্টা 45 মিনিট? তিনি এক্সারসাইজ করবেন কিভাবে? যখনই উনি এক্সারসাইজ করতে পারছেন না, আমাদের কাফ মাসেল, কাফ পাম্প ঠিকমতো কাজ করছে না, যখনই সেটা ঠিকমতো কাজ করছে না, রক্ত ঠিকমতো হার্টে আসতে পারছে না, ওখানে জমে ভ্যারিকোজ ভেনের প্রকোপ বাড়িয়ে দিচ্ছে। 2 নম্বর হচ্ছে আর্থ্রাইটিসের জন্য যখন আমরা বিভিন্ন ওষুধ নিই
বা বিভিন্ন অন্যান্য মেডিকেশন যেগুলো নেওয়া হয় আর্থ্রাইটিসের জন্য, তাতেও অনেক সময় ভ্যারিকোজ ভেনটা আমাদের নেগলেক্টেড হয়, সেটাও ভ্যারিকোজ ভেনকে অনেক সময় বাড়িয়ে দেয়, আমাদের ফোকাসটা থাকে আর্থ্রাইটিসের দিকে। আমি আরেকটা কথা বলি, আর্থ্রাইটিসের তো অনেক গ্রেড আছে, অস্টিও আর্থ্রাইটিসের হাঁটুর, তাতে একটি আমাদের ইন্টারভেনশন রেডিওলজির প্রসিডিউর আছে যার নাম হচ্ছে জেনিকুলেট আর্টারি এম্বোলাইজেশন, যেখানে আবার একইভাবে একটা ছুঁচ ফুটিয়ে আমরা হাঁটুর ব্যথা কমিয়ে দিতে পারি আর্থ্রাইটিসের। একদম অ্যাডভান্স স্টেজে সম্ভব নয়, সেক্ষেত্রে ডেফিনেটলি নি রিপ্লেসমেন্ট ইজ দ্য অনলি আনসার, বাট স্টেজ সেকেন্ড আর থার্ড স্টেজ অফ অস্টিওআর্থ্রাইটিসে আমরা একটা ছোট্ট ছুঁচ ফুটিয়ে জেনিকুলেট এম্বোলাইজেশন নামক প্রসিডিউরের মাধ্যমে আমরা কিন্তু ব্যথা কমিয়ে দিতে পারি অনেক দিনের জন্য, 5 থেকে 7 বছরের জন্য আমরা হাঁটু পরিবর্তন না করেও হাঁটুর ব্যথাটা কমিয়ে দিতে পারি শুধুমাত্র একটা সূচ ফুটিয়ে। মানে এ তো আমরা জাদু লাঠি জানতাম, জাদু দণ্ড হয়, জাদু সূঁচও যে হয় এবং তা ডাক্তারবাবুদের কাছে রয়েছে, সত্যি জেনেও ভালো লাগছে। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। আমি বলতে চাইছি প্রত্যেকটা ডাক্তার বাবুরা তো হসপিটালে থাকে, ওনারা তো একটা সার্ভিস করে, তো পঞ্চায়েতে বা গ্রামেও আশা করেন ওদের পাশে যদি থেকে ওই ডাক্তার বাবুরা যদি পাশে থাকে, যদি প্রত্যেকটা গ্রামবাসী যদি এই হেল্পটা করে আমরা উপকার পাবো। ওখানে এই আমাদের এই যেগুলো বিভিন্ন টাইপের বিমারি থাকতেই পারে, তো আমরা তো গ্রামের মানুষ, আমরা তো এখানে যেতে পারবো না, কোথায় কলকাতা আর কোথায় আছে রানাঘাট। আমি রানাঘাট থেকে রূপ দেবনাথ কথা বলছি। তো আজকে তো ওই সব ডাক্তার বাবুরা পঞ্চায়েতে যদি এরকম অনুষ্ঠান করে বা এসে যদি বলে হ্যাঁ আসুন আমরা এসছি অমুক হসপিটাল থেকে, আমরা সবচেয়ে বড় উপকার পাবো। আর এর ফোন নিয়ে আমার পেটটা হচ্ছে, পা ভেঙে গেছে, এইগুলো বলে লজ্জিত দেবেন না, কেন আমরা দীর্ঘদিন ওনারা এই হসপিটালে সার্ভিস করে, আমরা তো চাষি, আমরা কত পরিশ্রম করে রোদ জল বৃষ্টি এরকম উপকার করে তো আমরা ফৌজিদের খাওয়াচ্ছি, ওই ডাক্তারবাবুদের খাওয়াচ্ছি। হ্যাঁ আজকে ডাক্তারবাবু আসুক না পঞ্চায়েতে, এখানে এটা 30টার পঞ্চায়েত না, প্রত্যেকটা মানুষের উপকারে লাগবে, এইভাবে কথা বলে আমি মানবো। আর প্লিজ আমরা দয়া করে এইসব অনুষ্ঠানে আপনারা প্লিজ ফোন করে ওই ডাক্তারবাবুকে বিরক্ত করবেন না, বলুন পঞ্চায়েতে এসে আশা কর্মীদের পাশে থাকতে বলবো, এইটাই রিকোয়েস্ট। আমি রূপদেবনাথ রানাঘাট নদিয়া থেকে বলছি। আচ্ছা রূপদেবনাথ বাবু, আপনি একদম ঠিক কথা বলেছেন এবং সেজন্য প্রথমেই আমি অনুষ্ঠানের শুরুতেই অনেক ধন্যবাদ জানিয়েছি আকাশবাণীকে যে এরকম একটা সচেতনতামূলক প্রোগ্রাম করার জন্য। এই যে আপনি জানতে পারলেন রূপদেবনাথ বাবু, এবং আপনি আপনার যে মতামত দিলেন একদম ঠিক। আশাকর্মীদের পাশে আমাদের প্রত্যেকটা শাখা, চিকিৎসা বিজ্ঞানের শাখা থাকা দরকার, এবং আমাদের প্রশাসনও সব রকম ভাবেই চেষ্টা করেন যে আমাদের কলকাতা বিমুখ করতে আমাদের স্বাস্থ্য পরিষেবাকে। আমাদের যে কোনো কিছু সমস্যা হলেই যে কলকাতা আসার প্রবণতাটা, সেটাকে কমানোর জন্য প্রত্যেক জেলা স্তরে যে মেডিকেল কলেজগুলো আছে সেটাকে অনেক বেশি উন্নত করা হয়েছে, তার ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে তার ডাক্তারবাবুদেরও করা হয়েছে, ডেভেলপমেন্ট করা হয়েছে, তাদের ইনফ্রাস্ট্রাকচার এবং তাদের স্কিল ডেভেলপমেন্ট করা হয়েছে। এছাড়াও তারও নিচে ব্লক লেভেলে এবং গ্রাম পঞ্চায়েত লেভেলেরও ঢেলে সাজানো হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থাকে। আপনি চিন্তা করবেন না, একজন মানুষের পক্ষে তো সব জায়গায় যাওয়া সম্ভব না, সবকিছু করা সম্ভবও নয়। সামগ্রিকভাবে সবাই মিলে চেষ্টা করলে নিশ্চয়ই হবে, নিশ্চয়ই একদিন আমরা আপনার কাছে পৌঁছাতে পারবো, আপনার পাশে বসে আপনাকে বোঝাতে পারবো ইন্টারন্যাশনাল রেডিওলজি সম্বন্ধে। সত্যি তাই। আসলে তবুও যতদূর করা যায় আকাশবাণীর তরফ থেকে আমরা এই যে আপনার ঘরে পৌঁছে দিতে পারলাম ইনফরমেশনটুকু, তথ্যটুকু ডাক্তারবাবু বলতে পারছেন, এটুকুই আপাতত করা যায়। ভারতবর্ষের মতো আসলে এত বড় একটা দেশ, সেখানে সত্যি আমাদের পরিকাঠামো এখনো এতটা হয়নি যে প্রান্তিক জায়গাতে সম্পূর্ণভাবে পৌঁছে যাওয়া সম্ভব। তবুও বলবো আপনাকে যে আপনি যে এলাকায় আছেন, রানাঘাটের কোনো একটি জায়গায়, আমাদের আরো অনেক শ্রোতা বন্ধু বহু প্রান্তিক জায়গায় রয়েছেন, সেখানে গ্রাম চিকিৎসালয় যেমন রয়েছে, একটু এগিয়ে গেলে সদরে গিয়ে আপনি সদরের হাসপাতালে পৌঁছতে পারবেন। অন্তত সেই পর্যন্ত একটু কষ্ট করে আসতে হবে, কারণ সরকার একা তো সবটা করতে পারে না। মানুষ আমরাই তৈরি করি সরকার, আমরাই তৈরি করি সমাজ। সুতরাং যতক্ষণ না একেবারে প্রতিটি মানুষের কাছে এই পরিষেবা পৌঁছে না যাচ্ছে, আমাদের কষ্ট করে হলেও একটু পরিষেবার কাছে পৌঁছে যেতে হবে। সদর হাসপাতালগুলিতে আসুন, সেখানে রয়েছেন ডাক্তারবাবুরা, তাদেরকে আপনার সমস্যার কথা বলুন, তারপর নিশ্চয়ই তার কোনো সুরাহা হবে, আশা তো করাই যায়। ডাক্তারবাবু, একটু সত্যি ভারাক্রান্ত হয়েই গেল বিষয়টা, কারণ আপনাদের কাছে এসে পৌঁছতে চান বহু মানুষ, কিন্তু পৌঁছানোটা সত্যি দুষ্কর হয়ে যায়। আমাদের বেশিরভাগ শ্রোতা বন্ধুই যারা ফোন করেন তারা প্রান্তিক এলাকা থেকে, তাদের পক্ষে তাদের মনেই হয় শুনে যে এই কষ্টটা নিয়ে যদি আপনার কাছে পৌঁছে যেতে পারতাম, সেটা সম্ভব হয় না। দেখা যাক, নিশ্চয়ই হয়তো কোনো একদিন আবার আমরা প্রযুক্তি এবং প্রশাসন দুয়ের হাত ধরে পৌঁছে যেতে পারবো তাদের কাছে।
ভেরিকোজ ভেইন নিয়ে কথা হচ্ছিল, পায়ের শিরা মনের কথা বলে। একেবারে শেষ বেলায় এই মনের জায়গাটাতে আসবো, যে পায়ের শিরার সঙ্গে আমাদের নানান সমস্যার কথা শুনলাম, মনের সঙ্গে তার যোগের কথা এবার শুনবো। নাই আমাদের অনুষ্ঠানের যে টাইটেল বলতে পারেন, শিরোনামটাকে এটা রাখা হয়েছিল দুটো কারণে। একটা হচ্ছে যে আমাদের শরীরের যে কোনো ধমনী বা শিরা হার্টের সঙ্গে রিলেটেড, কারণ হার্টের থেকেই তো পুরো জিনিসটা সঞ্চালন হয়। ধমনীর মাধ্যমে রক্ত পৌঁছচ্ছে আমাদের প্রান্তিক জায়গায়, শরীরের বিভিন্ন প্রান্তে, এবং সেটা শিরার মাধ্যমে আবার হার্টে ফিরে আসছেই। ফলে যে কোনো শিরাই মনের সঙ্গে জড়িত, 1 নম্বর। কিন্তু দুঃখজনকভাবে যখন ভ্যারিকোজ ভেনের জন্য পায়ে ঘা হয়, যে ঘাগুলো সারতে চায় না, ক্রমাগত বড় হতে চায়, রোগীরা প্রথমে হোমিওপ্যাথিতে যান, আয়ুর্বেদিতে যান, তারপরে স্কিনের ডাক্তারবাবুরাও চেষ্টা করেন সাধ্যমতো। তারপরেও যখন দীর্ঘ বেশ কিছু বছর, এমন অনেক রোগী আছেন যারা পায়ে ঘা 15 বছর 20 বছর অবধি নিয়ে ঘুরছেন, এবং বড় বড় ঘা যেটা কোনোভাবেই সারতে চাইছে না, সেটা অনেক রোগীর ক্ষেত্রে সেটা মানসিক অবসাদের কারণ হয়। সেই মনের কষ্টটা, সেই মনের, অনেকে ভাবেন যে এটা কোনোদিনই হয়তো সারবে না, অনেকে ভাবেন এটা থেকে ক্যান্সার হয়ে গেল বুঝি। তো এইগুলো যে কিছুই নয়, এই 15 বছরের ঘা যে 2 থেকে 2.5 মাসের মধ্যেই পুরোপুরি সেরে যাওয়া সম্ভব, এবং এটাও নিশ্চিত করা সম্ভব হয়তো যে 95% ক্ষেত্রে আর সেই ঘাটা ফেরত আসবে না। সেটাই হচ্ছে আধুনিক বিজ্ঞানের সাফল্য। সেই জন্য এই সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমাদের সেই সবার কাছে পৌঁছে যেতে হবে যারা এই কষ্ট ভোগ করছেন, যাদের পায়ে ঘা, যে ঘাটা সারতে চাইছে না, সব রকম চেষ্টা করেছেন, তারা সত্যি সব রকম চেষ্টা করেন। যেখানে যেতে চান, যে মানে খবর পান বিভিন্ন জনের কাছ থেকে, পরিবারের বিভিন্ন লোকের কাছ থেকে, আত্মীয় স্বজন থেকে, বা পারিপার্শ্বিক বন্ধু বান্ধবদের কাছ থেকে যা খবর পান সেইখানে ছুটে যান এবং তারা চেষ্টা করেন, কিন্তু বিফল হয় সব জায়গাতেই। সমস্যাটা তো খুব বড় একটা সমস্যা বড়, এবং সমস্যাটা একটা খুব নিশ জায়গা, যে জায়গাটা ঠিক মতো বুঝতে না পারলে যে ঠিক কেন সমস্যাটা হচ্ছে। ঘাটা হচ্ছে একটা, ধরুন একটা দেওয়ালে জলের পাইপ গিয়েছে, সেই জলের পাইপটা লিক করছে বলে জল পরে নিচে জমিতে কাদা হচ্ছে। এবারে আপনি যতই কাদাটা ঠিক করতে যান না কেন, যদি না লিকটা ঠিক করেন, তাহলে এই কাদাটা হতেই থাকবে। আপনি সাময়িক ঠিক করে দিতে পারবেন কাদাটা, কিন্তু লিকটাকে ঠিক করাটা খুব ইম্পর্টেন্ট। আবার লিকটা ঠিক করে দিলেন কিন্তু কাদার কিছু করলেন না ঠিক, তাহলে এটা কাদাই রয়ে গেল। সুতরাং পাইপের লিকটাও ঠিক করতে হবে, নিচের কাদাটাকেও ঠিক করতে হবে, এই সামগ্রিক প্রচেষ্টাটা। এবং এটা একদিনে হয় না, এটা আপনাকে জানতে হবে। একটা ঘা যেটা 15 বছর ধরে আছে, সেটা 1 সপ্তাহে ঠিক হয়ে যাবে না। তার জন্য যে কাজ করতে হবে, যে প্রোটোকলটা মেনটেন করতে হবে, সেটার একটা ফিক্সড প্রোটোকল আছে, এবং সারা পৃথিবী জুড়ে সমস্ত বড় হসপিটালে সেটাই প্রযোজ্য। সেইটার সচেতনতা বাড়ানোটা খুব দরকার। মানুষের জানা প্রয়োজন যে সমস্ত রকম পায়ের ঘা পুরোপুরি সারিয়ে ফেলা সম্ভব, কিন্তু এটা কোনো শর্টকাট নেই। এটা আমি একটা ট্যাবলেট বা ক্যাপসুল দিলাম আর কালকেই সব ঠিক হয়ে গেল, সেরকম হবে না। কিন্তু এটাও নিশ্চিত যে ঘা সারবেই, একটু সময় দিতে হবে, তার নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিটাকে ফলো করতে হবে। প্রথমে জানতে হবে যে কার কাছে আমরা আসবো। ভাস্কুলার সার্জন, ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট, সার্জন এই অপারেশনগুলো করেন। তারও আগে একটা আলট্রাসোনোগ্রাফি, কালার ডপলার করতে হবে। কিন্তু তারও আগে আপনারা প্রথমে ডার্মাটোলজিস্টের কাছে যাবেন, যারা এটাকে সঠিকভাবে চিহ্নিত করবেন যে হ্যাঁ, এটা আপনার ভ্যারিকোজ ভেন, এটা চামড়ার কোনো ইনফেকশন থেকে ঘা নয় বা অ্যালার্জি থেকে ঘা নয়। ত্বক বিশেষজ্ঞ যিনি বলবেন যে চামড়ার তলার যে শিরা, সেই শিরাগুলোর মধ্যে রক্ত চলাচল করছে না বলেই চামড়ায় ঘা। এটা অ্যাকচুয়ালি আপনি যান এনাদের কাছে, এনারাই আপনাকে ঠিকঠাক ট্রিটমেন্ট দিতে পারবেন। এই সামগ্রিক প্রচেষ্টা দিয়ে ঘা সারানো সম্ভব, চিরতরে ঘা সারানো সম্ভব, এটুকু বলতে পারি। আমরা একদম শেষে জানতে চাইবো যে অনেকের বাড়িতেই বয়স্ক বাবা বা মা রয়েছেন, যাদের পায়ে ব্যথা, যাদের পায়ের শিরা এরকম একটু ফোলা ফোলা দেখা গিয়েছে। এখন হয়তো এই অনুষ্ঠান শুনে অনেকে সতর্কও হবেন যে তাহলে হয়তো ভ্যারিকোজ ভেন। এই ভ্যারিকোজ ভেনের কি বংশগতভাবে পৌঁছে যাওয়া পরবর্তী প্রজন্মের কাছে, সেটার কতটা কি পসিবিলিটি আছে? ভ্যারিকোজ ভেন বংশানুক্রমিক, এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে ট্রান্সমিট হয়, এটাতে চিন্তার কিছু নেই। আমরা অনেক খারাপ অসুখ জিনগতভাবে পেয়ে থাকি, ওভারিয়ান ক্যান্সার পেয়ে থাকি, ডায়াবেটিস পেয়ে থাকি। ভ্যারিকোজ ভেন তো যে অসুখটাকে আমি বলছি একটা ছুঁচ ফুটালে একদম সারিয়ে ফেলা সম্ভব, সেটা নিয়ে অত ভয় পাওয়ার কিছুই নেই। পেলেনই না আপনার বাবা মায়ের কাছ থেকে ভ্যারিকোজ ভেনের একটা অংশ, কোনো চিন্তার কারণ নেই। সঠিক সময়ে সঠিক মূল্যায়ন করে, বেশিরভাগ সময় কিছু করার দরকার হয় না, কিছু জীবনশৈলীর পরিবর্তন, যেখানে এক্সারসাইজের মাধ্যমে বেশিক্ষণ পা ঝুলিয়ে না বসা বা এক জায়গায় না দাঁড়িয়ে থাকা, এবং ওজন নিয়ন্ত্রণের মাধ্যমে এটাকে একদম ঠিক রাখা সম্ভব। যদি খুব বাড়াবাড়ি হয়, একটা ছোট্ট নিডলিপটিকে পুরোপুরি সারিয়ে ফেলা সম্ভব। সুতরাং ভ্যারিকোজ ভেন নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। ভ্যারিকোজ ভেনের জন্য যদি পায়ে ঘা হয়ে যায়, সেটা নিয়েও সমাজে লজ্জার কিছু নেই। আমি আপনাকে শেষ একটা ছোট্ট 1 মিনিটের একটা গল্প বলে আমি শেষ করছি। কলকাতার একটি বিখ্যাত মাল্টিন্যাশনাল কোম্পানির সিইও,
আচ্ছা। উনি এসেছিলেন আমার কাছে তার মেয়েকে নিয়ে। মেয়েটির বয়স হবে 15 থেকে 16। পায়ে ছোট ছোট একটা দুটো ভেন্স দেখা যাচ্ছে। উনি বললেন যে স্যার এটা কি ভ্যারিকোজ ভেন, এর জন্য কি আমাকে এখন ট্রিটমেন্ট করতে হবে? আমি বললাম কিছু করতে হবে না, এটা ভ্যারিকোজ ভেনের খুব আর্লি সিমটমস, হয়তো ওনার কিছুই হবে না ভ্যারিকোজ ভেন, আপনার চিন্তার কিছু নেই। উনি তখন বললেন আপনি শিওর? যদি এখান থেকে পায়ে ঘা হয়ে যায় তাহলে কি হবে? বললাম এখান থেকে ঘা হবে না, কোনো চিন্তা নেই, আপনি নিশ্চিন্ত থাকুন। উনি আমাকে অনেক প্রশ্ন করে চলে গেলেন। পরের সপ্তাহে উনি নিজে আসলেন, এসে বললেন স্যার আমি আজকে দেখাতে এসেছি, আমি আজকে রোগী, আপনি দেখুন আমার পায়ে ঘা আছে। আমি দেখলাম পায়ে একটা ঘা যার সাইজ প্রায় একটা মানে ক্যাম্বিস বলের থেকেও বড় সাইজের। ওরে বাবা, পায়ে তো ঘা। অনেক বড়। অনেক বড়। আমি ওনাকে বললাম আপনি করেছেন কি, আর আপনি আগের সপ্তাহে বললেন না কেন আমাকে? বললেন আমি বলতে পারিনি, আমি গত 2-3 বছর ধরে কাউকে বলতে পারিনি। এই লজ্জাটাকে কাটাতে হবে আমাদের সবাইকে বলতে হবে যে কোনো চিন্তা নেই, ভ্যারিকোজ ভেন থাকলে তার জন্য ঘা হলে পুরোপুরি সারা সম্ভব এবং সুস্থ জীবনযাপন করা সম্ভব। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, এত সুন্দর করে আমাদের বুঝিয়ে বললেন বলে। নিশ্চয়ই আমাদের শ্রোতা বন্ধুরা আপনারা সচেতন হলেন। একটু সচেতনতা, সতর্কতা খুব দরকার, তাহলে কিন্তু পায়ের শিরা সংক্রান্ত, ভ্যারিকোজ ভেন সংক্রান্ত নানান সমস্যাকে আমরা মোকাবিলা করতে পারবো। নমস্কার ডাক্তারবাবু। অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার। নমস্কার। এতক্ষণ আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক, ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট ডাক্তার অভিক ভট্টাচার্য। কথা বললাম আমরা পায়ের শিরার নানান সমস্যা নিয়ে। আপনাদের সঙ্গে ছিলাম শর্মিষ্ঠা সরকার। স্বাস্থ্য জিজ্ঞাসা শেষ করব এখানেই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।